হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। ড্রামার স্টোরি অনেক বেশি সুন্দর, তো বেশি কথা না বলে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমরা আমাদের ড্রামার মেন ফিমেল লিডকে দেখি, যে ন্যারেটিভ ভয়েসে বলছিল যে আমার নাম জামি অ্যান্ড একদিন পর আমি আমার বংশের একমাত্র উত্তরাধিকারী হতাম, বাট তার আগেই আমার স্টেপ মম আমাকে এই দুনিয়ার সব থেকে ভয়ানক জায়গা মাংবাই পাঠিয়ে দিয়েছে, এটা বলে যে এখানে আমি আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে যাবে। বাট আমি জানতে পারি আসলে তো সে আমাকে মারতে চাইছিল, কারণ তাকে কিছু লোক এখানে ঘিরে ফেলেছিল। আর নিজেকে বাঁচানোর জন্য জামি সেখান দিয়ে দৌড়ে পালাচ্ছিল। তখনই আমাদের হিরোর এন্ট্রি হয়, যার নাম সিচেন ছিল। অ্যান্ড সে ওই গুন্ডাগুলির ভালো করে ধোলাই করার পর জামির কাছে আসে। এরপর জামি আগের স্টোরি বলে যে কে জানতো যে একদিনের মধ্যেই এই ছেলেটি আমার হাজব্যান্ড হয়ে যাবে। বাট তার দুজনের বিয়ে কি করে হলো সে ব্যাপারে আমাদেরকে স্টোরি আগে বলা হয়, যেখানে জামিকে আমরা আগের অবস্থায় দেখি। অ্যান্ড সে তার স্বপ্নে দেখছিল যে তাকে বলে মাংওয়াই দুনিয়ায় তোমাকে স্বাগতম। যা শুনে জামি বলে তুমি আমার নাম কি করে জানলে? সুচেন বলে তোমার নাম কেন, তোমার পুরো হিস্ট্রি আমি জানি, আর আমি এটাও জানি তুমি সুচেনের মেয়ে, যে আমার সব থেকে বড় শত্রু। এটার সাথে সাথেই সেখানে জামির ঘুম ভাঙে, আর হঠাৎই সে সুচেন অ্যান্ড তার ফ্রেন্ডের কথা শুনতে পায়। তার ফ্রেন্ড তাকে বলছিল এই মেয়েটি তোমার শত্রুর মেয়ে, তাই এত ভাবার কি আছে, তুমি তাকে মেরে কেন দিচ্ছ না? সুচেন বলে না, কারণ আমার ভাইয়ের মৃত্যুর কারণ জানতে আমাকে বডিগার্ডও হতে হয়েছে, তাই যতক্ষণ না সঠিক ইনফরমেশন আমি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কাউকে মারতে পারবো না। আর জামি তার দুজনের কথা শুনে ভাবে, জানি না আমার ড্যাডির সাথে তার কি শত্রুতা, বাট আমাকে মেরে দেওয়ার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে। নেক্সট সিনে আমরা সিজনকে বক্সিং করতে দেখি, যেখানে জামি একটি রড নিয়ে আসে তাকে মারার জন্য। তখনই সিজন রিয়েলাইজ করে অ্যান্ড তার অ্যাটাক আটকায় আর বলে তুমি এইভাবে আমার কাইন্ডনেসের ঋণ শোধ করবে। তখনই পেছন থেকে তার ব্রাদার চলে আসে, যাকে দেখে জামি অনেক বেশি হ্যাপি হয়ে তাকে হাগ করে অ্যান্ড বলে জি ফ্যাং, ফাইনালি তোমাকে আমি খুঁজে পেয়েছি, তুমি কোথায় চলে গিয়েছিলে? এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে তার ভাই জি ফ্যাংই সিজনকে হায়ার করেছিল যে প্লিজ তুমি আমার জন্য জামিকে প্রোটেক্ট করবে। বাট সিজন বলে আমি তাকে কেন প্রোটেক্ট করতে যাবো যখন কি সে আমার শত্রুর মেয়ে? জি ফ্যাং বলে তুমি তোমার ভাইয়ের মৃত্যুর ইনভেস্টিগেশন করতে চাও তাই না, যাতে সে তোমার হেল্প করতে পারে। বাট যদি আমার বস তাকে খুঁজে পেয়ে যায় তাহলে হয়তো তাকে মেরেই ফেলবে। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে জি সিজনকে জিজ্ঞাসা করছিল সে তোমার শত্রুর মেয়ে, তারপরেও তুমি তাকে যেতে কেন দিলে? সিজন বলে আমি শত্রুতা অ্যান্ড বিউটিকে নিজের জায়গায় রাখি, বাট এর আগে তার সাথে কি হবে তা দেখার দায়িত্ব আমার নয়। অন্যদিকে আমরা জি ফ্যাং আর জামিকে একসাথে দেখি, যেখানে জামি তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তার মানে তুমি আমাকে বাঁচানোর জন্য তাকে পাঠিয়েছিলে, বাট তুমি আমার সাথে ফিরে যেতে কেন চাইছো না, তুমি এখানে কি করছো? বাট সে বলে আমার ব্যাপারে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই, আর তোমার এখানে আসা উচিত হয়নি, তাই এই নাও তোমার বাস আর এখান থেকে চলে যাও। তারপর সে সেখান দিয়ে কারে চলে যায়, আর জামিকে দেখে ভাবছিল এত কিছুর পরেও কি তুমি কিছু ফিল করতে পারোনি? বুঝে গেছি, নিজের ফিলিংসকে লুকিয়ে রাখার জন্য তোমার থেকে আমাকে দূরে থাকতেই হবে, এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। যখন কি জামি ভাবছিল যতদিন না তুমি আমার সাথে ফিরে যাচ্ছ ততদিন পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। তার চলে যাওয়ার পর সেখানে সিচেন আসে আর জামিকে বলে তাড়াতাড়ি করে আমার কারে এসে বসো যদি তুমি তার পেছনে যেতে চাও। জামির তার ওপর সন্দেহ তো হয়, বাট তাও সে তার কারে বসে যায়। এরপর সে তাকে জিজ্ঞাসা করে তুমি এত স্লো কেন যাচ্ছ, একটু স্পিডে গাড়ি চালাও। ওয়েট, আমরা জিফ্যাংকে কোথাও দেখতে কেন পাচ্ছি না, তুমি আমাকে কিডন্যাপ করছো না তো? তার কোনো কথারই অ্যান্সার দেয় না সিচেন, তাই জামি অনেক রেগে তার সিট বেল্ট খুলে দেয়। আর যখনই সিচেন ব্রেক মারে তার মাথায় আঘাত লাগে, আর সিজন বলে এটাতে আমার কোনো দোষ নেই, কারণ তুমি নিজেই তোমার সিট বেল্ট খুলেছিলে। অ্যান্ড তাকে কার থেকে নামিয়ে সোলজার্সকে দেখায় আর বলে ওই সোলজার্সদের দেখছো, যদি তার একবার জানতে পেরে যায় যে তুমি স্টেটে ইলিগাল ভাবে এসেছো, তোমার কাছে কোনো পাসপোর্টও নেই, তাহলে বাকি জীবনটা তো তোমাকে জেলেই কাটাতে হবে। যা শুনে তো জামি ইউটার নিয়ে নেয় অ্যান্ড তাকে সরি বলে তার কারে বসতেই যাচ্ছিল, বাট সিজন তাকে বসতে দিচ্ছিল না অ্যান্ড বলছিল একদম না, যদি তুমি আবারও বলে বসো যে আমি তোমাকে কিডন্যাপ করছি। জামি খুব বাজেভাবে ফেসে গিয়েছিল অ্যান্ড সোলজারও তাদের কাছে চলে আসে, তাই জামি নাটক করা শুরু করে যে তুমি আমার সাথে এমনটা কি করে করতে পারো, আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আর তার নাটক দেখে সিজন ভাবছিল আসলে এই মেয়েটি চায় কি, আর সে এমন অ্যাক্টিং কেনই বা করছে। সোলজার এইসব কিছু ইগনোর করে সেখান থেকে চলে যায়। যখন গিয়ে আশেপাশে দাঁড়িয়ে থাকা পাবলিকরা তো সিজনকে খারাপ বলছিল যে সে কত বাজে মানুষ, তাই সিজনকে তাদের সকলের সামনে নাটক করতে হয় আর বলে একটু নাটক কম করো প্রিয়। তখনই এক আন্টি তার দিকে এগিয়ে আসে আর বলে আমার সাথে চলো, আমি
আমি তোমার চেঞ্জ করিয়ে দিচ্ছি। আর যখন সে চেঞ্জ করে বাইরে আসে সিজেন তো তার থেকে নজরই সরাতে পারছিল না। আন্টি বলে আমার মনে হয় তুমি ওই ছেলেটিকে অনেক বেশি ভালোবাসো। সে বলে কেন আন্টি, আপনার এমনটা কেন মনে হলো? আন্টি বলে কারণ তুমি ওয়েডিং ড্রেস চুজ করেছো তাই। যা শুনে তো জাওমি অনেক বেশি এম্বারাস হয়ে যায়, যখন কি সিজন বলে হ্যাঁ আন্টি আপনি একদমই ঠিকই বলেছেন, কারণ আমি এত সুন্দর একটি মেয়েকে নিজে থেকে দূরে কি করে করতে পারি যখন কি সে আমাকে এত বেশি ভালোবাসে। জাওমি তো মনে মনে অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে ভাবছিল সে তো আমার থেকেও অনেক বড় ড্রামাবাজ। অ্যান্ড সে আন্টিকে বলে আন্টি আপনি ভুল ভাবছেন, বরং সে তো আমাকে কিডন্যাপ করতে চাইছিল, তাই প্লিজ আমার হেল্প করুন। যখন কি সিজন নাটক করে বলে মাই কিউট গার্লফ্রেন্ড তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? আমার একটি ডেলিভারি করার আছে, তাই চুপচাপ আমার সাথে চলো, এটাই তোমার জন্য ভালো হবে। নেক্সট সিনে আমরা চিফ্যাং এর বস মিস্টার আর্নকে দেখি, যে তাকে বলে আমি আশা করছি তুমি ওই মেয়েটিকে এখান থেকে ফিরিয়ে দিয়েছো, আর তোমার জন্য এটাই ভালো হবে, তুমি তোমার কাজে ফোকাস করো। তখনই মিস্টার আর্নের মেয়ে তার কাছে আসে আর বলে আমি আপনার জন্য ওয়েডিং ইনভিটেশন নিয়ে এসেছি। তার ড্যাড বলে কার বিয়ে? জায়া বলে আমার, আর যা আজই হবে। আর মাস্টার তাকে কিছুই বলে না। অন্যদিকে আমরা সিচেন আর জাওমিকে দেখি, সে তাকে বলছিল তুমি আমাকে শ্রীফ্যাংকে খুঁজতে কখন নিয়ে যাবে? সিচেন বলে যখন আমার কাজ শেষ হবে তখনই গার্ডসটা তাদেরকে আটকায় অ্যান্ড বলে এটা একটা রিলিজিয়ন পার্টি, তাই ভেতরে এন্টার করার জন্য আপনাদের ফার্স্টে ড্রিঙ্ক খেতে হবে। গার্ডসদের কথা মতো সিচেন ওই গ্লাসটি নিয়ে একটু খেয়ে রেখে দেয়, বাট গার্ডসটা বলে যে আপনাকে পুরোটা খেতে হবে। তখনই মাঝে জাওমি এসে গ্লাস ফিনিশ করে দেয়। কিছুটা যাওয়ার পরেই তাদের উপরে ওয়াইনের এফেক্ট দেখা যায়, আর তাদের মনে হচ্ছিল আশেপাশের সমস্ত জিনিস তাদের চারিপাশে ঘুরছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা তাদের দুজনকে গ্রুম অ্যান্ড ব্রাইড ভেবে নেয়, আর তারা তাদের গড়ের সামনে তার দুজনকেই নিয়ে আসে। ড্রাঙ্ক অবস্থায় থাকার কারণে তারা বুঝতেই পারছিল না যে তাদের সাথে কি হচ্ছে, অ্যান্ড এট দি এন্ড তাদের বিয়ে হয়ে যায় এখানে। তখনই সেখানে জায়া আসে অ্যান্ড অনেক রেগে বলে যে ব্রাইড তো আমি ছিলাম, তাহলে এখানে এইসব কি হচ্ছে? যেহেতু এটা একটা রিলিজিয়ান ম্যারেজ ছিল তাই কেউ চাইলেও এটা ভাঙতে পারবে না। আর যখন সিনচেন এটা বুঝতে পারে সে ভাবে এটা আমার দ্বারা কি ভুল হয়ে গেল, শেষমেশ আমি আমার শত্রুর মেয়েকে বিয়ে করলাম। আর এখানে আমাদেরকে সিনচেনের ব্যাপারে বলা হয় যে সে মাংবায়ের একজন নামকরা বডিগার্ড, যার জন্য কোনো কাজ করাই ইম্পসিবল নয়, বাট তার জীবনের লক্ষ্য একটাই, তার ভাইয়ের খুনিকে খুঁজে বের করা। এরপর জায়া অনেক রেগে তার কাছে আসে অ্যান্ড বলে কোথায় ওই মেয়েটি যে আমার ওয়েডিং খারাপ করেছে? উল্টে সিজন তাকে কোয়েশ্চেন করে তুমি আগে এটার উত্তর দাও যে যদি বিয়েতে আমি গ্রুম ছিলাম তাহলে এ ব্যাপারে তুমি আমাকে কেন জানাওনি? জায়া বলে যে কারণ তুমি মেয়েদের প্রতি কোনোদিনও ইন্টারেস্টই নাওনি, তাই আমাকে এমনটা করতে হয়েছে। সিজন বলে তার মানে তুমি আমাকে ফোর্স করতে, সেই জন্যই তুমি আমাকে ওই ড্রিঙ্কটি খাইয়েছিলে। জায়া যখন জাওমিকে দেখে সে তো তাকে মেরেই ফেলতে চাইছিল, বাট সিজন বলে যে এখন সে আমার ওয়াইফ, আর যা সকলেই জেনে গিয়েছে, তাই তুমি চাইলেও তাকে আমার থেকে আলাদা করতে পারবে না। বাট তারপরেও জায়া ওয়ার্ন করে চলে যায় যে তুমি তার প্রেমে যেন না পড়ো, নইলে তুমি ভালো করে জানো যে আমি কার মেয়ে। এরপর সিজন জাওমিন ফেসে পানি ছিটায় অ্যান্ড সে জেগে ওঠার পর তাকে বিয়ের কথা বলে, বাট সে বলে এটা আমাদের দ্বারা শুধুমাত্র একটা ভুল হয়ে গিয়েছে, তাই এটাকে সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই। বাট সিজন বলে এটা এখানে রিলিজিয়াস ম্যারেজ, তাই আমরা চাইলেও এটাকে ভাঙতে পারবো না। জাওমি বলে যে যাই হোক এখন আমি জিফ্যাংকে খুঁজতে যাচ্ছি, বাট সিজন তাকে আটকায় অ্যান্ড বলে জিফ্যাং এখন যে অর্গানাইজে কাজ করছে তাদের শিকার তুমি, তাই যদি তুমি এই বাসা থেকে বাইরে যাও তাহলে তুমি মারা পড়বে। জাওমি বলে বাট আমি বুঝতে পারছি না তারা আমাকে কেন মারতে চায়। সিজন বলে এই কোশ্চেনটি তোমার আমাকে নয় বরং তোমার ড্যাডকে জিজ্ঞাসা করা দরকার, এই নাও কল করো। জাওমি বলে বাট তিনি কোমাতে আছেন, আমি ওনার সাথে কি করে কথা বলতে পারবো? এটা নয় তো যে তুমি প্রথমে আমাকে কিডন্যাপ করলে অ্যান্ড তারপর বিয়ে করলে, তার মানে তুমি আমার বিউটির প্রতি এই সব কিছু তুমি আমার বিউটির প্রতি অ্যাট্রাক্ট হয়ে করছো না তো? যা শোনা মাত্রই সিজন বলে যে আইডিয়াটি খারাপ নয় অ্যান্ড তার ক্লোজ গিয়ে শার্ট খুলতে লাগে আর বলে এখন এখান থেকে পালানোর মতো কোনো রাস্তাই তোমার কাছে নেই, তোমাকে আমার ওয়াইফ হতে হবে নয়তো নিজের প্রাণ হারাতে হবে, বলো তুমি কোনটা চাও? জাওমি তাকে নিজের ক্লোজ আসা থেকে আটকাতে বলে ওকে আমি তোমাকে সত্যিটা বলছি, অ্যাকচুয়ালি আমি সুসেং এর মেয়ে নয়, অ্যাকচুয়ালি ওনারা আমাকে হায়ার করেছিল ওনার মেয়ে সাজার জন্য, ইভেন তো ওনার ওয়াইফ জিফ্যাংকে খোঁজার জন্য আমার হেল্পও করেছে। আমি জানি আমার বিহেভিয়ার একটু অদ্ভুত,
বাট তাও আমার তোমাকে মিথ্যে বলা উচিত হয়নি। তার কথা শোনার পর সিজন বলে থ্যাংক গড তুমি তাহলে মানলে, তুমি অদ্ভুত ধরনের বিহেভ করো। ওয়েল তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে এখন আমার সাথে এই নাটকটি চালিয়ে যেতে হবে যে তুমি আমার ওয়াইফ, আর আগে কি হবে তা আমি তোমাকে বলে দেবো। ওয়েল আমার পারমিশন ছাড়া এই বাসার বাইরে পা রাখবে না তুমি, না হয় তুমি ভালো করে জানো যে তোমার সাথে কি হবে। নেক্সট সিনে জি তাকে জিজ্ঞাসা করছিল তোমার এই মেয়েটির সাথে বিয়ে কি করে হলো। সিজন বলে যে এই সব কিছু তো জায়েদ দাদি হয়েছে, নয়তো তুমি কি করে ভাবলে যে আমি আমার শত্রুর মেয়েকে বিয়ে করবো। বাট তাও আমাদের ইনভেস্টিগেশন করতে হবে যে এই মেয়েটি সত্যি কি সুসেনের মেয়ে নাকি তার পরিচয় অন্য কিছু। যা শুনে জি বলে আমি একটা কথা বুঝতে পারছি না, জি ব্যাংক তাকে এখান থেকে দূরে পাঠাতে চায় আর মিস্টার আর্ন তাকে মারতে চায়, আর তুমি তাকে ঘৃণা করার পরেও তাকে বিয়ে করে নিলে। তারা এখানে কথা বলছিল তখনই তারা জামির হাসির আওয়াজ শুনতে পায় অ্যান্ড সিজন বলে যে মজা করা বন্ধ করো আর গিয়ে দেখো এই মেয়েটি কি করছে। যখন কি সে এটা বলে সেখান থেকে পালিয়ে যায় যে তুমি তাকে বিয়ে করেছো তাই তুমি গিয়ে দেখো সে কি করছে। আর সে এসে দেখে পানির পাইপ ভেতরে নিয়ে সে বাথ নিচ্ছিল আর সিজন তাকে কি বা বলতো, তাই সে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। বাট বাই মিস্টেকলি জামির পা পিছলে যায় আর সে পড়ে যাচ্ছিল, তখনই সিজন তাকে সামলায় আর তাদের মধ্যে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। এখানে জামি তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল, তখন সেখানে জো চলে আসে আর তাকে দেখে তারা দুজনেই এম্বারেস হয়ে যায়। এখানে সিজন তাকে রুমে যেতে বলে বাট সে ভাবছিল আমি পাগল হয়ে যায়নি তো আমি তার প্রতি কি করে অ্যাট্রাক্ট হতে পারি। তারপর নেক্সট মর্নিং জামি লুকিয়ে লুকিয়ে বাসার বাইরে যাচ্ছিল, তখনই সিজন তাকে দেখে নেয় অ্যান্ড জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ। জামি তাকে নিজের থেকে দূরে করে বলে যে দেখো কাল রাতে যা কিছু হয়েছে তা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি এমনটা কিছুই চাইছিলাম না, তাই তুমি এভাবে বাসায় আমাকে বেঁধে রাখতে পারো না। সিজন বলে আমি তোমাকে বেঁধে রাখছি না, বড় বাট যতদিন তুমি এখানে থাকবে আমি আমার হাজব্যান্ডের ডিউটি করে যাব। যা শুনে জাউমি রেগে যায় অ্যান্ড বলে আচ্ছা কাল রাতে সাবুন দিয়ে আমাকে আমার হেয়ার ওয়াশ করতে হয়েছে, তখন তোমার মাথায় একবার আসেনি যে তোমার ওয়াইফকে তার দরকারি জিনিসপত্র কিনে দিতে হবে তোমায়, আর এখন হাজব্যান্ডের ডিউটির কথা বলছো। যা শুনে সিজন বলে যে তোমার দুর্ভাগ্য যে তোমার বিয়ে কোনো বড় লোকের ছেলের সাথে হয়নি, তাই আমি যতটা করতে পারি তা করে যাব। বাট তোমার যদি মনে হয় তুমি এই বাসার চাকরের মতো থাকতে পারো। এতক্ষণে সেখানে জি পৌঁছে যায় যে আনকন্ট্রোলি জাউমির সাথে ধাক্কা খেয়ে যায় অ্যান্ড সে বলছিল আমি সমস্ত জিনিস নিয়ে এসেছি। জাউমিকে এখানে সিজন সামলায় অ্যান্ড জু বলে যে আমি সেই সব দরকারি জিনিসপত্র নিয়ে এসেছি যা তোমার জন্য সিজন নিয়ে আসতে বলেছিল। তখনই সিজন এটা বলে সেখান থেকে চলে যায় যে তার উপর নজর রেখেও সে যেমন বাসা থেকে বেরোতে না পারে। যখন কি জাউমির অনেক বেশি খারাপ লাগে যে সে মিছিমিছি সিজনকে এত কথা শুনিয়ে দিয়েছে। এরপর সে ছোটখাটো কাজ করতে করতে দেখছিল যে জি তার উপর নজর রাখছে না তো অ্যান্ড সুযোগ বুঝেই সে বাসার বাইরে চলে যায়। আমরা দেখি জি তো এখনো তার উপর নজর রেখেছিল অ্যান্ড তার বাসার বাইরে যাওয়ার ব্যাপারটাও সে সিজনকে জানিয়ে দেয়। সিজন বলে এখন তাকে বাঁচাতে যাওয়ার কোনো দরকার নেই, প্রথমে তাকে নিজের হাতে নিজের কবরটা খুলতে দাও, তারপর সে বুঝতে পারবে যে আমি তাকে প্রোটেক্ট করছি। আর এই সময় জামি বাজার ছিল অ্যান্ড সে দেখে তার আশেপাশে অনেক লোকেরাই তার উপর নজর রাখছে আর সেকেন্ডের মধ্যেই জামি সেখান থেকে হাওয়া হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি তাকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল অ্যান্ড তাকে এক জায়গায় বেঁধে রাখা হয়েছিল। যখন কি সে সাহায্যের জন্য চাচা ছিল অ্যান্ড তাদেরকে বলছিল প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কি ক্ষতি করেছি। তখন সেখানে যেই আসে অ্যান্ড ওই গুন্ডাদেরকে ডিস্ট্র্যাক্ট করে পিছনে নিয়ে যায়। যখন কি সিজন জামির কাছে চলে আসে অ্যান্ড তাকে বলে যে আমি তোমাকে বলেছিলাম না যে বাসা থেকে তুমি যেন না বেরাও। জামিও অনেক বেশি লজ্জিত ছিল অ্যান্ড সে বলে ওকে প্লিজ এখন আমাকে বাঁচিয়ে নাও, এরপর থেকে আমি তোমার কথার অবাধ্য হব না। তাই এবারের মতো সিজন তাকে ছাড়িয়ে তার ব্যাগে ক্যারি করে তাকে নিয়ে যাচ্ছিল। তখনই জামি তাকে কোয়েশ্চেন করে এইবার তুমি আমাকে খুঁজলে কি করে। ওয়েল তুমি আমার হেল্প করেছো, তাই আমি যখন সুযোগ পাবো তোমার অবশ্যই হেল্প করব। যখন আমি জি ব্যাংকে এখান থেকে বাসায় ফেরত পাঠাতে পারবো। সিজন বলে চলো দেখা যাক তুমি আমার কোন কাজে লাগো, আর তাদেরকে যেতে যাও দেখে নেয় অ্যান্ড নিজের লোকেদের বলছিল বাদ দাও তাদেরকে এখন যেতে দাও, তাদের পেছনে যাওয়ার কোনো দরকার নেই। নেক্সট সিনে আমরা জামিকে দেখি যে সিজনের ব্যাপারে ভেবে ভেবে খুশি হচ্ছিল অ্যান্ড সে ভাবছিল এদের এখানে কি ওয়েডিং নাইটে কিছু হওয়ার কোনো রিচুয়ালস নেই। তখন সেখানে সিজন আসে যে জামির কিছু দরকারি জিনিস নিয়ে এসেছিল, এটা দেওয়ার পর সে জির কাছে চলে যায় অ্যান্ড তার সাথে সে ইনফরমেশন চেক করছিল যাতে তার ভাইয়ের খুনের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য সে কলেক্ট করেছিল। আর সে বুঝতে পারছিল না যে সত্যি কি জামি সুসেংয়ের মেয়ে হবে নাকি সে মিথ্যে বলছে। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে জামি যখন সিজনের আওয়াজ শুনে তার কাছে গিয়ে সে বলে তুমি কোথায় যাচ্ছ, আমিও
তোমার সাথে যাব। সিজন বলে আমি একটি ডিউটি পারফর্ম করতে যাচ্ছি, তোমার কাছে পাসপোর্ট নেই তাই তুমি আমার সাথে যেতে পারবে না, এটাতে কোনো প্রবলেম হয়ে যেতে পারে, তাই তুমি বাসায় দেখো। জাউমি স্যাড হয়ে যায় অ্যান্ড বলে আমি বাসায় একা থাকতে থাকতে বোর হয়ে যাব, আর যদি হঠাৎই তোমার দরকার পড়ে তাহলে আমি কি করব। সিজন বলে আমি বাসাতে ক্যামেরা লাগিয়ে রেখেছি, তাই তার থ্রু তুমি আমাকে কল করতে পারো যখন তোমার দরকার হবে। এটা ভেবো না যে আমি তোমার উপরে নজর রাখছি, তোমার সেফটির জন্য এটা আমাকে করতে হয়েছে। তারপর সে তো সেখান থেকে চলে যায়, বাট জাউমি বাসাতে বোর হচ্ছিল, তাই সে বারবার যে কোনো বাহানায় শিচানকে কল করছিল আর বলছিল আমি তো জাস্ট ক্যামেরাটি চেক করছি। আর শেষমেশ তো শিচানও তাকে বকা দিয়ে দেয়, যার কারণে তার মুড অফ হয়ে যায়। বাট তখনই তার নজর পড়ে বাসাতে পড়ে থাকা একটি পিয়ানোর উপর, এটা তার জন্য খুশির খবর ছিল, তাই সে তখনই সেটা বাজানো শুরু করে। অন্যদিকে শিচান মিস্টার আর্নের উপর নজর রেখেছিল অ্যান্ড তার সাথে জয়ও ছিল। মাঝে অনেক সময় কেটে গিয়েছিল আর জামির তরফ থেকে কোনো কল বা মেসেজই আসেনি, তাই সে ভাবে ওই মেয়েটি বাসায় ঠিক আছে তো, তাই সে তার ফোনের দ্বারা তাকে দেখে। বাট যখন সে তাকে পিয়ানো বাজাতে দেখে সে অবাক হয়ে যায়, কারণ এই টিউনটি তার জন্য অনেক বেশি চেনা ছিল অ্যান্ড সে ভাবে এই মেয়েটি তো সেই মেয়ে। তখনই সে দেখে তার বাসার বাইরে মাংমায়ের লোকেরা চলে এসেছিল, তাই সে জাউমিকে চোখতে বলে অ্যান্ড জাউমিও তার কথা মতোই কাজ করে। তারপর সে জেকে বলে জাউমি প্রবলেমে আছে, তাই এখনই আমাদেরকে বাসায় ফিরে যেতে হবে। বাট যাওয়ার আগেই তারা বুঝতে পারে যে তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। অন্যদিকে অফিসার জাউমিকেও খুঁজে নেয় অ্যান্ড বলে আমরা জানতে পেরেছি এখানে কেউ ইলিগাল ভাবে থাকছে, আমার মনে হয় তুমি চায়না থেকে এসেছো। পাসপোর্ট না থাকার কারণে জাউমির সাথে অফিসার জবরদস্তি করা শুরু করে, বাট এন্ড টাইমে সেখানে সিচান চলে আসে এন্ড তাকে তার থেকে দূরে করে। অফিসার বলে এই মেয়েটি তোমার কি হয়, সে জানায় সে আমার ওয়াইফ। অফিসার তার পাসপোর্ট চায়, বাট সিচান তাকে একটি টাকা ভরা ব্যাগ ধরিয়ে দেয় এন্ড অফিসারও লোভে পড়ে সেই ব্যাগটি নিয়ে নেয়। অফিসার এখানে জাউমিকে খারাপ নজরে দেখছিল এন্ড তাকে বলছিল এই ছেলেটি তোমার পেছনে অনেক টাকাই খরচ করছে, একদিনে তুমি কত চার্জ করো, যা শুনে তো সিজনের পাড়া হাই হয়ে যায় এন্ড সে তাকে একটি থাপ্পড় মারে, যার কারণে অফিসারের তো অনেক বেশি রাগ হয় এন্ড সে তাকে ধরে নিয়ে যেতে চাইছিল। তখনই তার এক সোলজার বলে অফিসার জেনারেল গোয়ান কল করেছে। আর কল অ্যাটেন্ড করার পর অফিসার সিজনকে জিজ্ঞাসা করে জেনারেল গোয়ানের সাথে তোমার কি সম্পর্ক। যখন কি সিজন অফিসারকে বাসা থেকে দূর হয়ে যেতে বলে, তাদের চলে যাওয়ার পর জামি তাকে সরি বলে যে আমার জন্য তোমাকে এই সমস্ত কিছু প্রবলেমে পড়তে হলো, বাট ডোন্ট ওয়ারি, পাসওয়ার্ড পাওয়ার পর আমি জিফ্যাংকে নিয়ে এখান থেকে চলে যাব। সিনচেন বলে আমি ডিসাইড করেছি তোমার পাসপোর্ট অ্যান্ড জিফ্যাংকে আমি তোমায় খুঁজে দেবো, শুধুমাত্র এই কারণে যে তুমি পিয়ানো বাজাতে পারো। যা শুনে জাউমি ভাবে তার পিয়ানোর সাথে কি স্বাদ। এরপর আমাদেরকে 3 বছর আগে সিন দেখানো হয়, যেখানে সিচেনের ভাই মারা যাওয়ার পর সে অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিল, কারণ আশেপাশের লোকরা তাকেই ব্লেম করতো যে যদি তুমি ওই দিন চলে যেতে তাহলে আজ তোমার ভাই হয়তো বেঁচে থাকতো, তোমার ভাইয়ের মৃত্যুর কারণ একমাত্র তুমি। অ্যান্ড এইসব কিছু সহ্য না করে সে ডিসাইড করে নিয়েছিল যে সে সুসাইড করবে, যার কারণে সে নদীর ধারেই দাঁড়িয়েছিল। সে জাম্প করতো তার আগে একটি পিয়ানোর আওয়াজ সে শুনতে পায়। যখন সে এই আওয়াজটি ফলো করে সে দেখে একটি মেয়ে পিয়ানো বাজাচ্ছে, আর এই পিয়ানোর আওয়াজ তার মনকে অনেকটাই শান্ত করেছিল, ইভেন তো সে সুসাইড করার কথাই ভুলে গিয়েছিল। আর সেখানে দাঁড়িয়ে জাউমিকেই দেখছিল, তাই সে জাউমিকে নিজের লাইফ সেভিয়ার ভাবে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এপিসোডের শুরুতে জি সিজনের সাথে কথা বলছিল, যখন কি সে জাউমির ব্যাপারে ভাবছিল, আর সে জিকে জিজ্ঞাসা করে তুমি কি আমার আঙ্কেলের সাথে কথা বলেছিলে। জি বলে হ্যাঁ, জেনারেল গোয়ানের জন্যই তো আমরা প্রাণে বেঁচেছি, আর তুমিও আমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গিয়েছিলে, কোথাও তুমি জাউমির প্রেমে পড়ে যাওনি তো। আর তখনই লাইট চলে যায় আর জাউমি চাচানোর আওয়াজ শুনে সে ক্যান্ডেল নিয়ে যায় তার কাছে, আর তাকে বলে এখানে এভাবেই মাঝে মাঝে কারেন্ট চলে যায়, তাই তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর সাথে সাথে সে তাকে একটি গান দেয় এন্ড বলে এটা তোমার সেফটির কাজে লাগবে, যা দেখে জাউমি তো অনেক বেশি ভয় পেয়ে যায় এন্ড বলে এটা আমার কোনো দরকার নেই। সিজন বলে এটা তোমার দরকার হতে পারে, বাট তাও জাউমি সেটা না নিয়েই রুমে চলে যায় এন্ড সে ভাবে কে ভেবেছিল তার মতো একটি রুড ছেলে এত কেয়ারিং হতে পারে। অন্যদিকে সিজন ও পিয়ানো দেখে জাউমির ব্যাপারে ভাবছিল যে আজ থেকে 3 বছর আগে যে মেয়েটি আমার প্রাণ বাঁচিয়েছে সে আমার ওয়াইফ হয়ে যাবে, এটা কে জানতো। এন্ড ওই সময় জাউমি তার মম ড্যাডের মৃত্যুর পর প্রার্থনা করার জন্য ক্যান্ডেল জ্বালাচ্ছিল, তখনই সিজন তার কাছে ওই গানটি রেখে দিয়ে চলে যায়, এটা বলে যে এটা লাইটার, যা দেখে তো জাউমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। প্রেজেন্ট টাইমে সিজন ভাবছিল তার আমাকে মনে কেন নেই। সিজন ভাবছিল আমি বুঝতে পারছি না যে সে আমার ভাইয়ের খুনির মেয়ে কিনা, আমার কি করা উচিত, তাকে কি ঘৃণা করা উচিত। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং
এর সিন দেখানো হয়, যেখানে সিচেন জাওমির জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল আর তখনই বাইরে থেকে কিছু আওয়াজ আসে। জাওমি অনেক বেশি ভয় পেয়ে যায় যে আবারও আর্মিরা চলে আসেনি তো। সিচেন বলে তুমি এখানেই দেখো, আমি দেখে আসছি। যখন কি জাওমি ভাবছিল সে অনেকবারই আমার প্রাণ বাঁচিয়েছে, তাই আমারও তার হেল্প করা দরকার, আর হাতা নিয়ে বাইরে পৌঁছে যায়। বাট সে দেখে যে বাইরে তো সমস্ত গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে। সিচেনও তাকে এখানে বোঝায় যে এনারা আমাদেরকে আশীর্বাদ দিতে এসেছে। আর এটা তুমি কি করছো? জাওমি বলে আমার মনে হলো কেউ তোমার উপর অ্যাটাক করতে এসেছে, তাই আমি তোমার হেল্প করতে এসেছি। যা শুনে তো তার উপর সিচেনের হাসি পাচ্ছিল যে সেই হাতা নিয়ে তার হেল্প করতে এসেছে। তারপর সমস্ত গ্রামবাসীরা তাদের রিচুয়াল শুরু করে আর তাদের ব্লেসিং দেয়। সিচেন বুঝতে পারছিল না যে জাওমিন সত্যি কি খুশি হয়েছে নাকি সে এই সমস্ত কিছু নাটক করছে। এখানে জাওমি অনেক খুশিতে সেই সব গ্রামবাসীদের ধন্যবাদ জানায় অ্যান্ড তারপরেও তাকে অনেক বেশি হ্যাপি দেখাচ্ছিল। সিচেন বলে যে তুমি অনেক ভালো নাটক করো। জাওমি বলে যে তুমি মানো আর না মানো, সত্যি তাদের এখানে আসা আমার অনেক বেশি ভালো লেগেছে। তখন সেখানে যে চলে আসে আর বলার রেজাল্ট চলে আসছে। বাট সেখানে জাওমিকে দেখে সে তার কথা ঘুরিয়ে দেয় অ্যান্ড বলে এই সমস্ত বেডসগুলি যদি তোমরা পড়ে নাও তাহলে সারা জীবন তোমরা একসাথে থাকবে, কারণ এটাতে গ্রামবাসীদের ব্লেসিং আছে। যখন কি সিচেন তাকে আটকে বলে আমার সাথে বাইরে চলো অ্যান্ড তাকে বকা দিয়ে বলে এই সমস্ত কিছু তুমি কি বলছো। যে বলে যে আমি তো ঠিকই বলছি অ্যান্ড হ্যাঁ ওই মেয়েটি সত্যিই বলছিল সে সুসংয়ের মেয়ে নয়। এই দেখো ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসছে। যখন কি জাওমি গডের কাছে ক্ষমা চাইছিল যে আমাকে মাফ করে দিও, তাদেরকে আমায় মিথ্যে বলতে হয়েছে, বাট এই প্রমিস আমি যখনই জি ব্যাংকে পেয়ে যাব সমস্ত গ্রামবাসীর কাছে ক্ষমাও চেয়ে নেবো অ্যান্ড তারপর এখান থেকে চলে যাব। তার এই কথা শুনে সিচেন বলে চলো আমি তোমাকে জি ব্যাংকের কাছে নিয়ে যাচ্ছি। অন্যদিকে আমরা জায়াকে দেখি, তার কাছে জি ব্যাংক এসে বলে আসলে ওই মেয়েটিকে যার জন্য তোমার বিয়ে আটকে গিয়েছে। জায়া অনেক রেখেছিল অ্যান্ড সে বলে ওই মেয়েটি চায়না থেকে এসেছে, আমি তাকে ছাড়বো না। জি ব্যাংক বলে যদি তুমি চাও তাহলে মাস্টার আর্ন ওই মেয়েটিকে দেখে নেবে। যা শুনে তো স্যার তার কলারই ধরে নেয় অ্যান্ড বলে তুমি কি বলতে চাইছো, আমি আমার কাজ একা করতে পারবো না। অ্যান্ড আমরা সিচেনকে দেখি যে জাওমিকে মিস্টার আর্নের বাসার আশেপাশে নিয়ে এসেছিল, যেখানে জাওমি যখন জি ব্যাংকে জায়ার এত ক্লোজ দেখে সে অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে দেখো এই ছেলেটির জন্য আমি কি না কি করছি, আর সে একটি বড় লোক মেয়ের সাথে ফ্লার্ট করে যাচ্ছে। সিচেন বলে ওই মেয়েটির নাম জায়া, মিস্টার আর্নের মেয়ে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে জি ব্যাং এর জন্য এত কিছু করার কোনো দরকার নেই, কারণ সে এখানে জেনে বুঝে থাকতে চাইছে, কারণ এটাতে তার ফায়দা আছে। জাওমি অনেক রেগে বলে আমি ওই স্কাম ব্যক্তির সাথে এখনই কথা বলতে চাই। যখন কি সিচেন তাকে আটকে বলে তুমি কি আশেপাশে সিকিউরিটিকে দেখতে পাচ্ছ না। এরপরেও সে এগিয়ে গিয়ে জি ব্যাং এর নাম ধরে চেঁচায়, বাট গার্ডসরা তাকে দেখতো তার আগেই সিচেন তাকে সেখান থেকে নিয়ে যায়। কারে যাওয়ার সময় এখানে জাওমি বলে দেখো তোমার জন্য আমার হাতে আঘাত লেগে গিয়েছে, এখন আমি পিয়ানো কি করে বাজাবো। সিচেন বলে আঘাতই তো লেগেছে, তোমার জীবন থড়ি গিয়েছে। এরপর তারা মাঝ রাস্তায় কার থেকে নেমে যায় অ্যান্ড সিচেন তাকে একটি ঘন জঙ্গলে নিয়ে যায়। এখানে সিচেন তাকে এই জঙ্গলটির সম্বন্ধে বলে যে কথায় আছে এখানে নাকি দুজন বিছড়ে যাওয়া মানুষ আবারও এক হয়ে যায়। জাওমি বলে হয়তো আমি জি ব্যাংকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, বাট এখানে আসার পর আমি তোমাকে চিনেছি, যে কে চিনেছি, তাই এখানে এসে আমার ফালতু টাইম নষ্ট হয়নি। সিচেন বলে তাহলে কি এখন তুমি এখান থেকে ফিরে যাবে। সে বলে সে ব্যাপারে তো আমিও জানি না। যা শুনে সিচেন স্যাড হয়ে যায় অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।